এবং আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে মহামান্য বিচারপতি মাহেশ্বরী বেঞ্চের নির্দেশে আজকে সেই তাদের চাকরি পুনর্বহাল হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের চাকরি চলে গেছিলো, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা চাকরিতে আবার পুনর্বহাল হলেন। এর আগেও আমি করেছি, সার্ভিস সংক্রান্ত মামলা করি, বেশিরভাগ নিয়োগ প্রক্রিয়াতেই লোকে চাকরি পেতেই আসেন আর লোকের চাকরি পাওয়ানোরই মামলা করি। আমরা তো প্রথম থেকে এই কথাই বলে আসছি যে দেখুন, এই যে যদি ভুল হয়ে থাকে সেটা রেকটিফাই করে নিন। আমাদের এই যে মামলা করতে হচ্ছে বারবার, টেট 2014-তে মামলা করতে হচ্ছে, 17-তে মামলা করতে হচ্ছে, 22-এ মামলা করতে, এই যে বারবার সাধারণ চাকরি প্রার্থীদের তাদের অসুবিধায় পড়ছেন, এই ভুলগুলো রেকটিফাই করে আপনারা নাম্বার দিয়ে দিন। একজন আইনজীবীর কাজ যে মামলা দিয়ে গেছেন তার মামলায় সওয়াল করা। এই ক্ষেত্রে যেমন ধরুন অক্সিলারি ফায়ার অপারেটরের যে সার্ভিস, তাদের সার্ভিস টার্মিনেট করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন ডিভিশন বেঞ্চ মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সেই মামলায় তাদের চাকরি চলে গেছিল সকলেরই, গোটা বীরভূম ডিস্ট্রিক্টে যতগুলো অক্সিলারি ফায়ার অপারেটর ছিল তারা আমার কাছে আসেন, আমি তাদের মামলা করি সুপ্রিম কোর্টে। এবং আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে মহামান্য বিচারপতি মাহেশ্বরী বেঞ্চের নির্দেশে আজকে সেই তাদের চাকরি পুনর্বহাল হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবে দেখুন, যে মামলা নিয়ে আসবে, যে ক্ষেত্রে যারা বঞ্চিত তারা যদি মামলা নিয়ে আসেন যে আমার মামলায় আমরা এই দেখুন এই বিষয় আমরা বঞ্চিত হয়েছি, এই কারণে বঞ্চিত হয়েছি, মামলাটা করবেন, আমি অবভিয়াসলি করব। দিবেন, অনেকেই জানেন না হয়তো, এই যেমন 2016 সালে আপনারাই দেখলেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়াতেই সার্ভিস টার্মিনেট হয়ে গেছে, কিন্তু তিনি সেকেন্ডারি স্কুলের টিচার, তার নবম দশমের টিচার, একাদশ দ্বাদশে এক্সপিরিয়েন্সের নাম্বার পেতে পারতেন, কিন্তু তিনি ভুল করে মানে যেহেতু ভেবেছিলেন যে আমি সেকেন্ডারি টিচার, হায়ার সেকেন্ডারিতে নাম্বার পাবো কি পাবো না, সেই জন্য তিনি নাম্বারটা দেননি, তো তিনি আমার কাছে এসছেন। এরকম অনেকেই আছে, এরকম কোনো ভাবার কোনো কারণ নেই যে মানে যারা ধরুন যাদের সার্ভিস টার্মিনেট হয়ে যাচ্ছে তারা আমার কাছে আসছে না বা তাদের মামলা আমি করছি না বা করবো না, সেটা তো নয়, এটাই স্বাভাবিক একজন আইনজীবী হিসাবে। অক্সিলারি ফায়ার অপারেটর তাদের সার্ভিস টার্মিনেট হয়ে গেছিলো কলকাতা হাইকোর্টের নির্দেশে, তারা এসেছিলেন, তাদের মামলা করেছে, তো সুপ্রিম কোর্টের নির্দেশে আজকেই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট যে না, তাদের চাকরি পুনর্বহাল করতে হবে এবং তারা চাকরিতে যেমনভাবে ছিলেন সেইভাবেই তাদের রাখতে হবে। পরে অক্সিলারি ফায়ার অপারেটরের যে চাকরিতে ছিলেন তারা সেই চাকরিতে পুনর্বহাল হলেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের চাকরি চলে গেছিলো, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা চাকরিতে আবার পুনর্বহাল হলেন। এর আগেও আমি করেছি, প্রাথমিকের বেশ কিছু মেদিনীপুরের শিক্ষকের সার্ভিস টার্মিনেট হয়ে গেছিলো কলকাতা হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের সার্ভিস আবার রিইনস্টেট হয়েছে। বলে এটা তো মানে অনেকে হয়তো এইটা হয়তো এসএসসির মামলাটা হাইলাইটেড হয়েছে বলে জানেন, এরকম কত মামলা করেছে, এই যে মানে একটা ন্যারেটিভ বিল্ডিং হয়, জানেন যে প্রতিটি নিয়োগ প্রক্রিয়ায় মানে কতজন করে এই এসে বঞ্চিত প্রার্থী এসে চাকরি পায়। 2020 সালের সিলেকশন প্রসেসে এই টেট 2014 থেকে রং অ্যান্সার কিয়ের সাপেক্ষে 738 জন, পরবর্তীতে সংখ্যাটা বাড়ে 1100 জন মতো হয়। তারা সকলেই মামলা করেছেন, তাদের সকলেই মামলা করে তাদের চাকরি পেয়েছেন। মামলা করেছি, অবভিয়াসলি করেছি প্রতিটি নিয়োগ প্রক্রিয়াতে। দেখুন, যেহেতু সার্ভিস সংক্রান্ত মামলা করি, বেশিরভাগ নিয়োগ প্রক্রিয়াতেই লোকে চাকরি পেতেই আসেন আর লোকের চাকরি পাওয়ানোরই মামলা করি। এই ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল, চাকরি বাতিল হয়েছে। এই যে এই অক্সিলারি ফায়ার অপারেটর এই অ্যাপয়েন্টমেন্ট 2016 সালের সিলেকশন প্রসেস 2019 সালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের চাকরি চলে গেছিলো, সুপ্রিম কোর্টে গিয়ে সেই সার্ভিস রিইনস্টেটেড হয়েছে। ফলে যেখানে দুর্নীতি নেই, যেখানে প্রসিডিউরাল ল্যাচেস আছে, যে সেখানে ইললিগালিটিস না ইরেগুলারিটিস বা কেন তাদের সার্ভিস কন্টিনিউ করা উচিত, অনেক বিষয় থাকে। এই যে যেমন ধরুন ওরা মানে প্রায়শই উদাহরণ দেয় যে পশ্চিমবঙ্গে 26,000 চাকরি বাতিল, মানে 25,753, দেখবেন দৌড়ে ত্রিপুরার উদাহরণ দেয়, কিন্তু ত্রিপুরাতে দুর্নীতি হয়নি, দুটো বিষয় সম্পূর্ণ আলাদা, ফলে প্রেক্ষিত আলাদা থাকে। আর একজন আইনজীবীর কাজ হচ্ছে তার কাছে যে মক্কেল আসবে সেই মক্কেলের হয়ে সওয়াল করা, সেই মক্কেলের হয়ে তার ডকুমেন্ট তৈরি করা,
সেটাই কাজ, আমি সেই কাজ করি। এবং সেই কাজ করার জন্য মানে বেসিক্যালি কখনো হয়তো যার হয়তো ইন্টারেস্টে আঘাত লাগে, তখন সে হয়তো কিছু বলতেই পারে। আপনাদেরকে তো সে দেখুন, পলিটিক্যাল স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তার দল দাগিয়ে দিতেই পারেন। তাই বক্সবাজারের ফায়ার অপারেটরের মামলায় কেন আমি অ্যাপেয়ার করে তাদের সার্ভিস দিয়ে ইনস্টিটিউট করলো, তো মমতা ব্যানার্জির আমলেরই নিয়োগ, 2017 নিয়োগ, 2019 সালে নিয়োগ পেয়েছিল। আমার কাছেই এসছে, তারা করেছি মামলা, অবভিয়াসলি করেছি। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের চাকরি চলে গেছে। একদম সমাজের প্রান্তসীমার মানুষ তারা, অবভিয়াসলি করেছে। টেট 2014 6টা রং অ্যান্সার কী ছিল। টেট 2017 এবং 22-এর আমরা যথাক্রমে 23টা এবং 24টা, টোটাল 47টা রং অ্যান্সার কি এবং রং প্রশ্নের সাপেক্ষে মামলা করেছিলাম। আদালত এক্সপার্ট অ্যাপয়েন্ট করে দিয়েছিল, সেই এক্সপার্টের সাপেক্ষে তারা সেই এক্সপার্ট রিপোর্ট জমা দিয়েছে যে কোন প্রশ্ন ভুল বা কোন প্রশ্নের উত্তরপত্র অ্যান্সার কি ভুল। মানে আমরা হয়তো বোর্ড বলেছে সি অ্যান্সারটি হবে, আমরা বলেছি ডি। কেন ডি হবে তার সাপোর্টে আমরা সাপোর্টের বুকস দেখিয়েছি, এক্সপার্ট ওপিনিয়ন দেখিয়েছি। তো সেইগুলো সমস্ত কিছু কনসিডার করে আদালত একটা এক্সপার্ট বডি তৈরি করে দিয়েছিল, এক্সপার্ট কমিটি তৈরি করে দিয়েছিল, সেখানে বোর্ডেরও সদস্য ছিল, ইউনিভার্সিটিতে দায়িত্ব দিয়েছিল। ফলে সেখানে সেই এক্সপার্ট কমিটির রিপোর্ট আদালত আজকে জমা পড়েছে, আদালত শিল্ড এনভেলপ খুলেছে, আদালত দেখেছে। কিন্তু সেটি পিটিশনারদের দেবে নাকি ওয়েবসাইটে আপলোড করবে নাকি মানে মডালিটিস কী হবে, যে কীভাবে সকলকে নাম্বার দেওয়া হবে, সেটা আগামী সোমবার বোর্ড জানাবে। এবং বোর্ড তারপরে সকলের খাতায় রিঅ্যাসেস করে যারা যারা পাশ করবেন তাদেরকে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। আমরা তো প্রথম থেকে এই কথাই বলে আসছি যে দেখুন, এই যে যদি ভুল হয়ে থাকে সেটা রেকটিফাই করে নিন। আমাদের এই যে মামলা করতে হচ্ছে বারবার, টেট 2014-তে মামলা করতে হচ্ছে, 17-তে মামলা করতে হচ্ছে, 22-এ মামলা করতে, এই যে বারবার সাধারণ চাকরি প্রার্থীদের তাদের অসুবিধায় পড়ছেন, এই ভুলগুলো রেকটিফাই করে আপনারা নাম্বার দিয়ে দিন। আদালতে এসে এক্সপার্ট অ্যাপয়েন্ট করিয়ে তারপরে সেই এক্সপার্টের রিপোর্টের সাপেক্ষে তারপর খাতা রিঅ্যাসেসড হচ্ছে, এইটা না করে আপনারা নিজেরাই এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তারপরে তাদের নাম্বার দিয়ে দিন। তাহলে এই ছেলেমেয়েদের এই দুর্গতি হয় না। আদালতের নির্দেশের ফলে নিশ্চিতভাবে যারা যারা পাশ করবেন নিশ্চিতভাবে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আশা করব তারা পাশ করে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। 2022-এর সিলেকশনে 20-22 সেশন যারা ছিল ডিএলএডের তাদের অ্যালাউ করেছিল, কিন্তু এবারে এই 25-এর যে সিলেকশন প্রসেস সেখানে 23-25 সেশনটা কমপ্লিট হয়ে গেছে জুন মাসে ডিএলএডের সেশনটা, কিন্তু তাদের এখনও এই যে নতুন যে সিলেকশন প্রসেস সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, কারণ তাদের মার্কশিট দেওয়া হয়নি। তাহলে জুন মাসে সেশন শেষ, পরীক্ষা হয়ে গেছে, মার্কশিটটা দিয়ে দাও, তাহলে তো মানে তারা অংশগ্রহণ করতে পারে। তাহলে 23-25-এর এর আগের 20-22 আলটিমেট সুপ্রিম কোর্টের নির্দেশে তারা অংশগ্রহণ করতে পারলো, তারপরে তারা সিলেক্টেড হয়েছে, যদিও এখনও পর্যন্ত তারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি। কিন্তু মানে এই যে 23-25-এর ব্যাচ 2025 সালের সিলেকশন প্রসেসে তাদের কেন অংশগ্রহণ করতে দেওয়া হবে না? এর আগে ওরা অ্যাডভার্টাইজমেন্টেই অ্যালাউ করেছিল 20-22-কে, পরে ডিভিশন বেঞ্চে সেই অর্ডারটা, যদিও সেই সময় সিঙ্গেল বেঞ্চের অর্ডারের সাপেক্ষে অ্যাডভার্টাইজমেন্টে সেটা ইনক্লুড করেছিল, ডিভিশন বেঞ্চ সেটাকে অল্টার করেছিল, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট সেখানে 20-22-কে ছাড় দিয়েছিল। এবছরও ছাড় দাও তো, কারণ লেখনাটা তো তোমাদের পার্টে, লেখনাটা তো বোর্ডের পার্টে। বোর্ড টাইমলি এক্সাম কন্ডাক্ট করে বোর্ড যদি তাদের অ্যাপয়েন্টমেন্ট না দেন তাহলে ছেলেমেয়েরা যাবে কোথায়? এই রাজ্যে প্রতি বছর টেট হবে না, প্রতি বছর দেখুন কোথাও বলা নেই যে প্রতি বছর সিলেকশন নিতেই হবে, কিন্তু এত শূন্যপদ রয়েছে। রাইট টু এডুকেশনের অ্যাক্টে পিটিআর রেশিও মেনটেন করতে হয়, তাহলে পিটিআর রেশিও মেনটেন করতে গেলে যত পরিমাণ ছাত্রছাত্রী রয়েছে তত পরিমাণ সেই হারে শিক্ষক হওয়া উচিত, কিন্তু সেই হারে শিক্ষক নেই, শিক্ষক নিয়োগ নেই, ছেলেমেয়েরা ডিএলএডে ভর্তি হচ্ছে, তাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে না, রেজাল্টে ডিলে হচ্ছে, রেজাল্ট পাবলিকেশনের ক্ষেত্রে তারা পরীক্ষায় বসতে পারছে না, তাদের আদালতে মামলা করতে হচ্ছে। এর আগে যে সেম ভুল করেছিলেন আবার সেম ভুল রিপিট করার কোনো দরকার হতো না। আপনারা বলবেন যে রেজাল্ট তো পাবলিশ করতে দেরিই হয়, তো যখন আপনি একটা সিলেকশন প্রসেস চালাচ্ছেন, যখন দেখছেন যে এবং একই বডি, আমি যদি বুঝতাম যে দুটো আলাদা আলাদা বডি,
তাদের একজন নিজের মতো করে চলছে, আরেকজন আরেক রকম। আপনি জানেন আপনি সিলেকশন প্রসেস কন্ডাক্ট করাবেন, তাহলে আপনি কেন এই ডিএলএড সেশনটা কমপ্লিট করছেন না? নাকি এদের ডিপ্রাইভ করে রেখে আপনি অন্যদের মানে এই কম্পিটিশনটাকে লয়ারিং করার চেষ্টা করছেন? সেটা তো হওয়া উচিত না। যে প্রতিটি যোগ্য চাকরি প্রার্থী, সে তিনি যেই হন, তিনি শিক্ষকতা করতে পারেন। 2016 সালে শিক্ষকতা পেশার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা সবাই তো দাগি, তা তো নয়, কিন্তু কে দাগি আর কে অদাগি এইটা চিহ্নিত করা যাচ্ছে না। আর এই অকর্মণ্যতা সরকারের, এই অকর্মণ্যতা এসএসসির, এই অকর্মণ্যতা বোর্ডের, তার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ শিক্ষক, সাধারণ ছাত্রছাত্রীদের। দেখুন 2-4 জন কি বললো তাতে আমি মানে তাদের উপর আমার রাগও নেই, তাদের উপর ক্ষোভও নেই, কিন্তু 2-4 জনের জন্য এই মানে 2-4 জন অপরাধ সংগঠিত করছে বলে, 2-4 জন র্যাঙ্ক জাম করে চাকরি নিয়েছে বলে, 2-10 জন 50 জন 100 জন অপরাধ করেছে বলে, বা 5000 জন অপরাধ করেছে বলে আর 10 জনকে আইডেন্টিফাই করা গেল না বলে এই অকর্মণ্যতা তো সরকারের তো মানে গোটা সরকারের যতজন অফিসার আছে, যতজন আধিকারিক রয়েছে, যতজন কর্মী রয়েছে, সবাই তো আর পয়সার ভাগ পায়নি। পয়সাটা নিয়ে গেছে তো ওই মাথার কয়েকজন। গোটা এই যে গভর্নমেন্ট যে ব্যবস্থাপনা, সেটাই তো কালিমালিপ্ত হচ্ছে। ফলে এই যে ব্যবস্থাপনাটা কালিমালিপ্ত হচ্ছে, এরা যে আইডেন্টিফাই করছে না, এর দায় নিতে হবে সরকারকে, এর দায় নিতে হবে বোর্ডকে, এই দায় নিতে হবে এসএসসিকে। শুধু দায় নেব না, শুধু রাজনীতি করব, রাজনীতি করার স্বার্থে কিছু জনকে ব্যবহার করব, এটা হওয়া অনুচিত।